আমি আকুন মোহাম্মদ একে কামরুল হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ, উপজেলা খালিয়াজুরি, জেলা নেত্রকোনা। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব। এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হিসাব বিজ্ঞানের হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি আছে দুইটা। একটা হয়েছে আধুনিক পদ্ধতি, আর একটা হয়েছে সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি। তো সনাতন পদ্ধতি আমাদের দেশে আগে বহুল প্রচলিত ছিল, এখন এই পদ্ধতি সেইভাবে প্রচলিত নাই, এখন বেশি প্রচলিত হয়েছে আধুনিক পদ্ধতি। তো আধুনিক পদ্ধতিতে কীভাবে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টি এখন আলোচনা করব। তা হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র আধুনিক পদ্ধতিতে হইল এই। আধুনিক পদ্ধতিতে 5টা খাত আছে। একটা হইল সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে মালিকানা সত্ত্ব, 4 নম্বরে আয়, 5 নম্বরে ব্যয়। এখন প্রথমেই যদি আমরা আসি, প্রথমে সম্পদ, তাইলে সম্পদ এটা ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হইবে? তাহলে প্রথমেই দেখতে হইবে যে সম্পদ কারবারে আসছে না কারবার থেকে চলে গেছে, বা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, এইটা চিন্তা করতে হবে। তাহলে এখন এই লেনদেনের দ্বারা যে সম্পদ, আমাদের এখানে যে সম্পদ আছে, সম্পদ যদি বৃদ্ধি পায় তাইলে ডেবিট হইবে, এবং হ্রাস পাইলে তাইলে ক্রেডিট হবে। এখন আমরা যদি এইখানে একটু দেখি যে একজন ব্যবসায়ী নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করছে। এখন নগদ টাকা দিয়ে যদি আসবাবপত্র ক্রয় করে থাকে, তাইলে সেখানে দুইটা পক্ষ আছে। একটা হয়েছে আসবাবপত্র, আর একটা হয়েছে নগদ টাকা। একটা হয়েছে আসবাবপত্র, আর একটা হয়েছে নগদ টাকা। এখন আসবাবপত্র ক্রয়ের ফলে কি ঘটনা ঘটে? আসবাবপত্র ক্রয়ের ফলে একদিকে আমার নগদ টাকা চলে যাবে, আর একদিকে আসবাবপত্র আসবে। এখন আসবাবপত্র একটা সম্পদ, আর নগদ টাকা হয়েছে একটা সম্পদ। এখন যদি আসবাবপত্র ক্রয় করে, তাইলে ব্যবসায়ের আসবাবপত্র বৃদ্ধি পাবে, আর নগদ টাকা কারবার থেকে চলে যাবে। এখন আসবাবপত্র যদি ক্রয় করে, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেলে আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আর নগদ টাকা চলে যায় মানে হ্রাস পায়, নগদ দান হিসাব হইবে ক্রেডিট। তো এইটা হইল সম্পদ। সম্পদ যদি কারবারে আসে এবং কারবার থেকে চলে যায়, কারবারে আসলে হইবে ডেবিট, এবং কারবার থেকে চলে গেলে হইবে ক্রেডিট। অর্থাৎ কারবারে যেটা আসবে বা যেটা বৃদ্ধি পাবে সেইটা ডেবিট, এবং যেটা চলে যাবে সেইটা বা হ্রাস পাবে সেইটা হইবে ক্রেডিট। পরবর্তীতে হইল দায়। আমরা আগে দেখছি সম্পদ, এখন দায়। এখন দায় যদি বৃদ্ধি পায় তাহলে কী হইবে? ক্রেডিট, এবং হ্রাস পাইলে হইবে ডেবিট। যেমন সম্পদ বৃদ্ধি পাইলে হয়েছে ডেবিট, এবং হ্রাস পাইলে হয়েছে ক্রেডিট। এখন দায় বৃদ্ধি পাইলে হইবে ক্রেডিট, এবং হ্রাস পাইলে হইবে ডেবিট, অর্থাৎ সম্পদের উল্টোটা। এখন যদি এইভাবে একটা লেনদেন হয় যে পাওনাদারের টাকা শোধ করা হইল, পাওনাদারের টাকা শোধ করা হইল, তাহলে সেখানে কি হইবে? দুইটা পক্ষ কি, একটা হইছে পাওনাদার, পাওনাদারের আর একটা নাম আছে প্রদেয় হিসাব।
পাওনাদারের আর একটা নাম হইল প্রদ হিসাব। তাইলে পাওনাদার একটা পক্ষ আর একটা পক্ষ হইছে নগদ টাকা। পাওনাদারকে নগদ টাকা পরিশোধ করা হইল, তো এখানে একটা হইছে পাওনাদার আর একটা হইল নগদ টাকা। পাওনাদারে আমার কাছে অনেক টাকা পাইতে পারে, সেখানে যদি তাকে আমি পাওনাদার মনে করি 1,00,000 টাকা পাইবে, তাকে আমি 40,000 টাকা পরিশোধ করছি, তাইলে পাওনাদার হ্রাস পাইবে, 40,000 টাকা হ্রাস পাই যাইবে। তো পাওনাদার হ্রাস পাইছে, এই জন্য এইটা হইছে ডেবিট। আর আমার এখান থেকে নগদ টাকা চলে যাওয়ার ফলে সম্পদ হ্রাস পেয়েছে। নগদ টাকা একটা সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য সম্পদটা হইবে ক্রেডিট। আমি আবারও বলছি যে পাওনাদার একটা দায়, পাওনাদার হইল একটা দায়। দায় যদি হ্রাস পায় তাইলে ডেবিট, এবং যদি বৃদ্ধি পায় তাইলে ক্রেডিট। এখানে পাওনাদারে পাওনা পরিশোধ করছি, এখন পাওনাদার আমার কাছে অত টাকা পাবে না, পাওনার পরিমাণ হ্রাস পেয়ে গেছে, পাওনার পরিমাণ হ্রাস পেয়েছে, যার কারণে পাওনাদার ডেবিট হয়েছে এবং নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে, ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হইবে। নগদ টাকা হ্রাস পেয়েছে বিধায় নগদ টাকা ক্রেডিট হবে। এখন আমরা আসলাম মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দায়ের মতো, যেমন দায় বৃদ্ধি পেলে হয় কি ক্রেডিট, মালিকানা বৃদ্ধি পেলে হইবে ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হইবে ডেবিট। যেমন মালিক কারবারে মূলধন স্বরূপ, মালিক কারবারে মূলধন স্বরূপ 1,00,000 টাকা নিয়ে আসলো, 1,00,000 টাকা নিয়ে আসছে। মালিক মূলধন স্বরূপ কারবারে 1,00,000 টাকা নিয়ে আসছে। এখন এই যে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে মূলধন, আর একটা হইল নগদ টাকা। একটা হইল নগদ টাকা, আর একটা হইল মূলধন। এখন এখানে মালিক ব্যবসায়ে মূলধন হিসাবে 1,00,000 টাকা আনয়ন করছে। এখন 1,00,000 টাকা যে আনয়ন করছে, এখানে কারবারে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মূলধন। মালিক যে 1,00,000 টাকা নিয়ে আসছে, এই দুই পক্ষের মধ্যে নগদ টাকা কারবারে নিয়ে আসলে নগদ টাকা বৃদ্ধি পায়, অপর পক্ষে মূলধন আনয়ন করলে মূলধনও বৃদ্ধি পায়। এখন নগদ টাকা যদি আনয়ন করে তাহলে নগদ টাকা একটি সম্পদ, নগদ টাকা একটি সম্পদ যদি হয় তাইলে সম্পদ বৃদ্ধি পাইলে হইবে ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইলে হবে ডেবিট। আর মূলধন হইল মালিকানা সত্ত্ব, তা মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাইলে হইবে ক্রেডিট। এখন কারবারে মূলধন, দ্যাট মিন্স মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, সেই জন্য মালিকানা সত্ত্ব হইল ক্রেডিট। দেখা যায় পুরোপুরি। পরে হইল আয়। আমরা এইটা দেখছি, এখন আয়। যেমন আয়টা কি? আয়টা হইল ঋণের সুদ, কমিশন, তারপর বাট্টা, এইগুলো। এখন কমিশন, একজন ব্যবসায়ী, আমি যে ব্যবসার হিসাব করি সেই ব্যবসায়ী কমিশন পেয়েছে। এখন কমিশন পেয়েছে, কমিশন পাবো, সে কী পেয়েছে? নগদ টাকা পেয়েছে। এখানে দুইটা পক্ষ, একটা হইছে নগদান
আর একটা হইছে কমিশন। এখন এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদ আর একটা কমিশন। অর্থাৎ আমি যে ব্যবসার হিসাব করি সেই ব্যবসায়ী কমিশন পেয়েছে, তা কমিশন যদি পেয়ে থাকে, কমিশন পাইলে সে কমিশন পাওয়া মানে সে নগদ টাকা পাবে কমিশন বাবদ। এখন নগদ টাকা যে সে পেয়েছে, নগদ টাকা পাওয়ার কারণে তার সম্পদ, নগদ টাকা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা একটা সম্পদ, এই সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে নগদান হিসাব হইবে ডেবিট। নগদ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে নগদ হয়েছে ডেবিট। আর কমিশন যেহেতু একটা আয়, কমিশন আয় হওয়ার কারণে কমিশন বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিন্স আয় বৃদ্ধি পেয়েছে, কমিশন মানে কি আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য এইটা হইবে ক্রেডিট। তাইলে আমাদের এই ব্যবসায়ী কমিশন বাবদ নগদ টাকা পেয়েছে বা কমিশন পেয়েছে, সেই জন্য যে জাবেতাটা হবে কি হবে, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। তারপরে আমরা আসি ব্যয়। এখন ব্যয় কি কি? ব্যবসায়ের ব্যয় হইল বেতন, ভাড়া, মেরামত, ছাপা ও মণিহারি, কমিশন, বাটা, সুদ ইত্যাদি, অবশ্যই এইগুলো আছে। এখন এই যে এইগুলো আছে, আমরা যদি ধরি যে কর্মচারীর বেতন দেওয়া হলো, এখন কর্মচারীর বেতন দেওয়া হইলে এখানে দুইটা পক্ষ, একটা হইছে বেতন আর একটা হইছে নগদান হিসাব। একটা হইছে বেতন আর একটা হইছে নগদান হিসাব। এখন বেতন প্রদান করা হয়েছে, এটা দুইটা খাত হয়েছে, একটা বেতন আর একটা হয়েছে নগদান। এখন বেতনটা কি? বেতনটা হয়েছে একটা ব্যয়ের হিসাব খাত। বেতনের হিসাব খাতের নাম হয়েছে ব্যয়। এই ব্যয়টা আমি যে বেতন দিছি এই জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাইলে ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। আর যেহেতু এখানে বেতন দেওয়ার ফলে আমি নগদ টাকা বেতন দিছি, আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য নগদ টাকা একটা সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। এই জন্য এইটা ক্রেডিট হয়েছে। তাহলে জাবেদা হইবে কি? নগদান হিসাব ডেবিট, না বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমি সংক্ষেপে আর একটু আলোচনা করি যে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। একটা হইল প্রচলিত পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এই প্রচলিত পদ্ধতির আর একটা নাম আছে সনাতন পদ্ধতি, আর একটার নাম আছে ব্রিটিশ পদ্ধতি। এই প্রচলিত পদ্ধতির আরও নাম আছে, সেইটা হইল একটা হইল সনাতন পদ্ধতি আর একটা হইল ব্রিটিশ পদ্ধতি। আর এইটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতির আর একটা নাম হয়েছে আমেরিকান পদ্ধতি। আমাদের দেশে আগে যখন ব্রিটিশরা শাসন করত তখন এই পদ্ধতিটা চালু ছিল, আমাদের এই পদ্ধতি সব কিছু হইতো। কিন্তু বর্তমানে এখনকার সময় আমাদের আধুনিক পদ্ধতি বেশি কার্যকর। তা আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হয়েছে
এখানে খাত আছে 5টা, একটা হচ্ছে সম্পদ, আর একটা দায়, আর একটা মালিকানা সত্ত্ব, আর একটা হইল আয়, আর একটা হইল ব্যয়। তাইলে এখানে সম্পদের বেলায় যদি আমরা ধরি, যদি সব ব্যবসায়ের সম্পদ, সবসময় চিন্তা করতে হইবে তুমি যে হিসাব করো সেই হিসাবটা হচ্ছে ব্যবসায়ের। অর্থাৎ তুমি একটা ব্যবসায়ের লোক, বা তুমি একজন ব্যবসায়ের কর্মচারী, বা তুমি একজন ব্যবসায়ের মালিক। তাইলে তুমি দেখবা কোনো লেনদেনের ফলে যদি তোমার সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট হইবে, এবং যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তদ্রূপ দায় কীভাবে চেনবা, দায়ের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করবা, দেখবা কোনো ব্যবসায়ে যদি কোনো দায় বৃদ্ধি পায় তাইলে সেইটা হইবে ক্রেডিট, এবং যদি হ্রাস পায় সেইটা হইবে ডেবিট। তাইলে এই যে দায় কোনগুলো, পাওনাদার, পুরোদবিল, এইগুলো হচ্ছে দায়। আর মালিকানা সত্ত্ব ওই দায়ের মতো, দায় যেরকম বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, এবং দায় যেভাবে হ্রাস পেলে ডেবিট হয়, দায় যেরকম হ্রাস পেলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে। তারপর হচ্ছে আয়, তারপর হইল আয়ও এইরকম দায় আর মালিকানা সত্ত্বর মতো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। তার পরবর্তী আছে ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, সম্পদের মতো। এখানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পাইলে হইবে ক্রেডিট। এখানে দেখো এই যে এইখানে এইটা আর এইটা, এই দুইটা হইল বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেমন দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হবে। এখন আমি 2-1টা জাবেদা নিয়ে আলোচনা করি। মালিক 20,000 টাকা নগদ এবং 10,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে 2টে জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে ব্যাংক। তার ব্যাংকে টাকা জমা আছে, সেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এখন সে যদি এই দুই রকমের টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাইলে যেমন প্রথমে তার নগদ টাকা একটা সম্পদ, তাইলে নগদ টাকা বৃদ্ধি পাইবে, সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট। সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপর আরেকটা হচ্ছে ব্যাংকের জমা, এটাও কারবারের, এটাও ব্যাংকে টাকা, অর্থাৎ কারবার টাকা বৃদ্ধি করছে, তাইলে এখানে ব্যাংক হিসাব ডেবিট। তাইলে সে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, কি নিয়ে, নগদ টাকা আর ব্যাংকের জমা নিয়ে, এই দুটি নিয়ে ব্যবসা শুরু করছে। যেমন এখানে নগদ টাকা আছে কত, 20,000, আর ব্যাংকে জমা আছে 10,000, তাইলে তার মূলধন হইবে কত। এখন দেখো, এখন এই যে 2টি টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এই 2টি টাকাই তার মূলধন, তার মূলধন বৃদ্ধি পেয়েছে। মূলধন বৃদ্ধি পেলে কি হইবে, মূলধন হিসাব
ক্রেডিট কয় টাকা, এখানে এই দুইটা মিলে হয়েছে, দুইটা মিলে হইল কত, 30,000, এখানে 30,000। এখন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র ক্রয় আছে 10,000 টাকা, তাহলে এখানে আসবাবপত্র ক্রয় করে নগদ টাকা দিয়া যদি এখানে ধারে উল্লেখ থাকতো বাকিতে, তাইলে সেইভাবে করতে হইতো। যেহেতু বাকিতে উল্লেখ নাই, তাইলে আমাদের মনে করতে হইবে এটা নগদ। তাইলে আমি আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয় করার ফলে আমার কারবারে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আমার কাছ থেকে গেছে নগদ টাকা, অর্থাৎ কারবার থেকে গেছে নগদ টাকা, আসছে কি আসবাবপত্র। তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে। তাইলে এখানে আসবাবপত্র বৃদ্ধি পেলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এখানে কিন্তু দুইটাই সম্পদ, আসবাবপত্র সম্পদ, নগদ টাকাও সম্পদ। এখন আসবাবপত্র কারবারে আসায় আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এই জন্য ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তদ্রূপভাবে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা চলে যাওয়ার কারণে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ক্রেডিট হয়েছে। এখন দেখি নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তাইলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে ক্রয় হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন এই যে ক্রয়টা কি, ক্রয় করলে কি হয়, ক্রয়টা হচ্ছে একটা ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রয়টা কোন হিসাব খাতের ভিতর, ব্যয় হিসাব খাতের ভিতর, অর্থাৎ ব্যয়। ক্রয়টা হচ্ছে ব্যয়, ক্রয় করার অর্থাৎ আমি যদি কোনো কিছু কিনি তাইলে সেখানে আমার টাকা ব্যয় হয়, সেই জন্য ক্রয় হচ্ছে ব্যয়। তাইলে এখানে ব্যয় বৃদ্ধি পাইছে, আমি মাল ক্রয় করার কারণে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয় হিসাব হইবে ডেবিট। আর মাল ক্রয় করছি নগদ টাকা, সেই জন্য কারবার থেকে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য নগদ টাকা হয়েছে ক্রেডিট। পরে আমরা একটা দেখি, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকা। ধারে বা বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকা। এখন এটার মধ্যে দুইটা পক্ষ, একটা পক্ষ হইলে এখানে ধারে ক্রয় করা হয়েছে, এখানে মনে করতে হবে আমরা কিন্তু ধারে ক্রয় করছি, খেয়াল রাখতে হবে ধারে ক্রয় করছি, আমরা নগদে ক্রয় করি নাই। ধারে ক্রয় করছি, কার কাছ থেকে ক্রয় করছি নাম উল্লেখ নাই, এই জন্য ধারে বিক্রয় করলে আমরা মাল বিক্রি করি কাদের কাছে, আমরা মাল বিক্রয় করি দেনাদারের কাছে। দেনাদার যারা বাকিতে মাল ক্রয় করে তারা হইল দেনাদার।
অর্থাৎ আমরা যাদের কাছে বাকিতে মাল বিক্রয় করি তারা হইল দেনাদার বা প্রাপ্য হিসাব। তাইলে এখানে দেখো আমি ধারে মাল বিক্রি করার কারণে আমার দেনাদার বৃদ্ধি পাইছে। অর্থাৎ যেমন আমি রহিমের নিকট ধারে মাল বিক্রয় করছি, রহিমের কাছে এখন টাকা পাইতাম না, এখন তার কাছে বাকিতে মাল বিক্রি করায় তার কাছে টাকা পাই। তার কাছে যে টাকা পাই তা সে হয়েছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব। আমি দেনাদার অর্থাৎ সে হয়েছে প্রাপ্য হিসাব বা দেনাদার, এখন তার কাছে টাকা পাবো, তাইলে সে হলো সম্পদ, সেই দেনাদার হইল সম্পদ। তাইলে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি রহিমের কাছে আগে টাকা পাইতাম না, এখন টাকা পাই, তাইলে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাইলে আমরা এখানে লিখতে পারি দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট। আর আমার কি হয়েছে, আর এর কারণে আমি মাল বিক্রয় করছি, মাল বিক্রয় করলে আমার আয় হয়, তা এটা আয় হিসাব খাতের ভিতর। কাজে আয় যদি বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাইলে কি হইবে, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। তাইলে আমাদের লিখতে হইবে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা একটু অন্য একটা হিসাব দেখি, হিসাব খাত আরেকটা জাবেদা দেখি। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো কত, 5,000 টাকা। কর্মচারীর বেতন দেওয়া হইল 5,000 টাকা। এখানে দুইটা পক্ষ, একটা হইল বেতন হিসাব, আর একটা হইল নগদান হিসাব। এখন কর্মচারীর বেতন যদি আমি দিই, তাহলে বেতন একটা ব্যয়, তাইলে ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়, ব্যয় বৃদ্ধি পাইলে হইবে ডেবিট। এখন আমার ব্যবসায়ের কর্মচারী খাটে, তাকে যদি আমি বেতন দিই, তাইলে আমার নগদ টাকা কমে যাবে, নগদ টাকা হ্রাস পাবে। নগদ টাকা একটা সম্পদ হ্রাস পাইলে হইবে ক্রেডিট। এই কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরবর্তীতে আমরা উপভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া পাওয়া গেল 3,000 টাকা। উপভাড়াটিয়ার নিকট হইতে ভাড়া পাওয়া গেল 3,000 টাকা। এখন যদি এখানে দুইটা পক্ষ আছে, একটা হইল ভাড়া আর একটা হইল নগদ টাকা। এখন যদি আমি নগদ টাকা পাই, নগদ টাকা একটা পক্ষ, নগদ টাকা আমরা পাইলাম, তাইলে নগদান হিসাব ডেবিট। আর আমরা পাইছি যে উপভাড়া, এখানে আমার আয় হয়েছে উপভাড়া এখান থেকে আমার আয় হয়েছে, আয় হওয়ার কারণে এইটা ক্রেডিট। তাইলে এখন উপভাড়া হইল এমন একটা জিনিস যে আমি একটা বিল্ডিং ভাড়া নিছি, 5টা রুম আছে, আমি সেই রুম থেকে 2টা রুম আমি ভাড়া নিছি, আবার আমি 2টা রুম ওইখান থেকে একজনকে ভাড়া দিছি।
এখন ওইখান থেকে আমি ভাড়া পেলাম, তা ভাড়া যদি আমি পাই নগদ টাকা হিসেবে পাইছি, তাইলে আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাবে। আর যেহেতু এটা একটা আয়, উপভাড়া একটা আয়, তাইলে উপভাড়া আয় হইলে তাইলে এখানে আয় বৃদ্ধি পাওয়ায়, আয় বৃদ্ধি পাইলে সেইটা ক্রেডিট হইবে। এখানে উপভাড়া লেখা হয়েছে, তোমরা ইচ্ছা করলে ভাড়া হিসাবেও লিখতে পারো। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি আলোচনা করেছি। এখানে ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুইটা পদ্ধতি আমরা আগেই বলেছি। একটা হইল প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, আর একটা পদ্ধতি হইল আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতির ভিতর থেকে আমরা যেটা আধুনিক পদ্ধতি সেইটা নিয়ে আলোচনা করেছি। সেইটা নিয়ে আলোচনা করায় তোমরা যদি এখন বাড়িতে বসে, বাড়িতে তোমরা যে রাইটারের বই দেখো, যদি একটু দেখো, এই বিষয়টা যদি একটু ভালোভাবে দেখো যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি কীভাবে দেওয়া আছে বইতে, বইতে অনেক সুন্দরভাবে, বিভিন্ন রাইটারের বইতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এখানে একাধিক উদাহরণ দেওয়া আছে, অসংখ্য উদাহরণ দেওয়া আছে। তোমরা সেইগুলো যদি দেখো তাহলে তোমরা আর একটু ভালোভাবে বুঝতে পারবা। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে যে আমি আলোচনা যেটুকুই করেছি সেই আলোচনার ভিত্তিতে তোমরা যে কোনো রাইটারের বই থেকে তোমরা যদি উদাহরণগুলো ভালোভাবে দেখো তাইলে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা সেইভাবে এই বাড়িতে ভালোভাবে এইগুলো দেখবা, উদাহরণগুলো দেখবা। যে কোনো রাইটারের বইতে, আমি বারবার বলছি, যে কোনো রাইটারের বইতে উদাহরণ দেওয়া আছে কয়েকটা করে, সেই উদাহরণ করাই যদি ভালোভাবে পড়াশুনো করো, ভালোভাবে যদি দেখো এবং যদি চিন্তা করো, তাইলে বইতে এমন কোনো জাবেদা নাই বা এমন কোনো ডেবিট ক্রেডিট নির্ণয়ের এমন কোনো সমস্যা নাই যে তোমরা পারবা না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাইলে আমাকে জানাবা, আমি যথাসম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।